ফিরে এলাম বিরতির পর। স্বাধীনতা দিবসের আগেই ফের প্রকাশ্যে লালকেল্লার নিরাপত্তা ত্রুটি। এবার বোমা সহ লালকেল্লায় ঢুকে পড়ল এক ডামি জঙ্গি। স্বাভাবিকভাবেই এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। 15ই আগস্টের এই স্থানে প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনদের উপস্থিতি কতটা নিরাপদ তা নিয়ে উঠছে প্রশ্ন। স্বাধীনতা দিবসের আগে ফের প্রকাশ্যে লালকেল্লার নিরাপত্তা ত্রুটি। ফের বোমা সহ লালকেল্লায় ঢুকে পড়ল এক ডামি জঙ্গি। আশ্চর্যের বিষয়, নিরাপত্তার এত কড়াকড়ি সত্ত্বেও কারো নজরে পড়ল না সেই ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 15ই আগস্ট যেখানে প্রধানমন্ত্রী সহ দেশের সমস্ত ভিভিআইপিরা উপস্থিত হবেন এই স্থানে, সেখানে এটি কতখানি নিরাপদ? সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্বাধীনতা দিবস উপলক্ষে ভিভিআইপি চত্বর লালকেল্লার নিরাপত্তা খতিয়ে দেখতে মকড্রিলের আয়োজন করেছিল নিরাপত্তা বিভাগ। তারই অংশ হিসেবে সাদা পোশাকে ডামি জঙ্গিদের প্রবেশ করানোর কথা ছিল লালকেল্লায়। ছিল নকল বোমার ব্যবস্থা। লালকেল্লা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বোকা বানিয়ে সেখানে প্রবেশ করতে সক্ষম হয় নকল জঙ্গিদের দল। শুধু তাই নয়, দ্বিস্তরীয় মেটাল ডিটেক্টরকে টপকে বোমা সহ ঢুকে পড়ে জঙ্গির বেশে থাকা সাদা পোশাকের নিরাপত্তা আধিকারিকেরা। এমনকি ভেতরে ঢোকার আগে সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মীদের সঙ্গে সেলফিও তোলেন এই ডামি জঙ্গি। পুলিশের তরফে জানানো হয়েছে, লালকেল্লার নিরাপত্তা নিশ্চিত করতে লাগাতার মকড্রিল চলছে। এটা সেই মকড্রিলেরই একটি অংশ। নিরাপত্তায় যাতে কোনো রকম গলদ না থাকে তা নিশ্চিত করা পর্যন্ত এই মকড্রিল জারি থাকবে। গলদ থাকলেও এর আগে আমরা একাধিকবার সফলও হয়েছি। বহুবার মকড্রিলে ডামি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত 15টি মকড্রিল হয়েছে এখানে। যদিও এই ঘটনা প্রথমবার নয়, এই মকড্রিলের সময় এর আগেও পুলিশকে বোকা বানিয়ে লালকেল্লায় ঢুকতে সক্ষম হয়েছে নিরাপত্তা বিভাগের সদস্যরা। এই নিয়ে 3 বার প্রকাশ্যে এসেছে নিরাপত্তার গলদ। উল্লেখ্য, একাধিক স্তরে নিরাপত্তা মোতায়েন করা হয় লালকেল্লা চত্বরে। নিরাপত্তার ঘেরাটপ এতটাই আঁটোসাঁটো যে কোনো সন্দেহভাজন ক্ষুদ্র ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারে না। সেখানেই বোমা নিয়ে সাজানো জঙ্গির প্রবেশের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। হাই নিউজ নেটওয়ার্ক। ফের এয়ার ইন্ডিয়ার বিপত্তি। তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া উড়ানে বড় সড় বিপত্তি। বিমানে ছিলেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল সহ আরও একাধিক সাংসদ। কেন্দ্রের কাছে তার বার্তা, যাত্রী সুরক্ষার বিষয়টি ভাগ্যের হাতে ছেড়ে দিলে চলবে না। কেরলে তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ আকাশে চরম আতঙ্ক। কংগ্রেস নেতা ও সাংসদ কেসি বেণুগোপাল সহ একাধিক সাংসদ ও শতাধিক যাত্রী ছিলেন তাতে। AI2455 ফ্লাইটটি টেক অফের পরই প্রবল টার্বুলেন্সের মুখে পড়ে এবং সম্ভবত প্রযুক্তিগত ত্রুটির কারণেই জরুরি ভিত্তিতে চেন্নাইয়ে ঘুরিয়ে দেওয়া হয়। কেসি বেণুগোপাল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন বিষয়টি। তিনি লিখেছেন, তিরুবনন্তপুরম থেকে দিল্লি যাওয়ার পথে আমরা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি। বিলম্বিত যাত্রা শুরু হয়েছিল প্রবল টার্বুলেন্সের মাঝেই। ঘণ্টাখানেক পর ক্যাপ্টেন ঘোষণা করেন, ফ্লাইটের সিগন্যাল ত্রুটির কারণে বিমান চেন্নাইয়ে নামবে। প্রায় 2 ঘণ্টা আকাশে চক্কর কাটতে থাকি অনুমতি পাওয়ার জন্য। প্রথম অবতরণের চেষ্টা চলাকালীন আমরা শুনতে পাই অন্য একটি বিমান নাকি একই রানওয়েতে ছিল। সেই মুহূর্তে ক্যাপ্টেনের তৎপরতায় বিমান উপরে তুলে প্রাণ বাঁচে সকলের। দ্বিতীয় চেষ্টায় অবতরণ সফল হয়। তিনি আরও লিখেছেন, যাত্রীদের নিরাপত্তা ভাগ্যের উপর নির্ভর করতে পারে না। ঘটনার তদন্তের জন্য তিনি ডিজিসিএ এবং বেসামরিক বিমান মন্ত্রককে ট্যাগ করেছেন পোস্টটিতে। এয়ার ইন্ডিয়া অবশ্য বেণুগোপালের বক্তব্যের একটি অংশ নস্যাৎ করেছেন। সংস্থার দাবি, প্রযুক্তিগত সমস্যা ও খারাপ আবহাওয়ার জন্য একটি সতর্কতামূলক পদক্ষেপ ছিল চেন্নাইয়ে ডাইভারশন। প্রথম অবতরণের সময় চেন্নাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশে গো অ্যারাউন্ড করা হয়, অন্য বিমানের উপস্থিতির জন্য নয়। আমাদের পাইলটরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিয়ম মেনেই পদক্ষেপ করেছেন। বিমান সংস্থা আরও জানিয়েছে, এমন অভিজ্ঞতার জন্য আমরা দুঃখিত, তবে যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট রাইডারের তথ্য অনুযায়ী বিমানটি তিরুবনন্তপুরম থেকে রাত 8:17 উড়ে চেন্নাই পৌঁছয় রাত 10:35। পরে রাত 1:40 ফের টেক অফ করে এবং ভোর 3:58 দিল্লি পৌঁছয়। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর একাধিক বিতর্ক জড়িয়েছে এই এয়ার ইন্ডিয়ায়। এই ঘটনার 1 সপ্তাহ আগে সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী একটি বিমানে 2 যাত্রী ককপিটের ভিতরে তেলা পোকা দেখতে পান, যা নিয়ে সংস্থাটি ক্ষমা চাইলেও বলেছিল, নিয়মিত জীবাণুনাশক প্রয়োগ সত্ত্বেও গ্রাউন্ড অপারেশনের সময় মাঝে মাঝেই পোকামাকড় ঢুকতে পারে।
ঘটনার পর একাধিক ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে কিছু ফ্লাইট স্থগিত পর্যন্ত করে সংস্থা। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে, কিন্তু তার মাঝেই এমন অভিযোগ যে সংস্থার ভাবমূর্তিতে দাগ কাটছে তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। বালুচিস্তানে ফের জাফর এক্সপ্রেস হামলার অভিযোগ। বিস্ফোরণে লাইনচ্যুত হল পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের 6টি কামরা। বালুচিস্তানে ফের জাফর এক্সপ্রেসে হামলার অভিযোগ উঠল। বিস্ফোরণে লাইনচ্যুত হল পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের 6টি কামরা। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার হামলা হল পাকিস্তানের এই ট্রেনে। রবিবার সকাল 9টা নাগাদ কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। কোয়েটা থেকে রওনা দেওয়ার কিছু সময় পরেই লাইনে পেতে রাখা আইইডি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে 6টি কামরা লাইনচ্যুত হলেও কোনো হতাহতের খবর নেই। কোয়েটা শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরেই বিস্ফোরণটি হয়েছে। পাকিস্তান রেলের কোয়েটা শাখার জনসংযোগ আধিকারিক মোহাম্মদ কাশিফ সংবাদ মাধ্যম ডনকে বলেন, রেল লাইনে পেতে রাখা একটি বোমা ফেটে 6টি কামরা লাইনচ্যুত হয়েছে, তবে কারো প্রাণহানি হয়নি। বিস্ফোরণের খবর পেয়ে রেলকর্মী, উদ্ধারকারী দল, স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে বিস্ফোরণের অভিঘাতে বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন, তবে তাদের চোট গুরুতর নয়। পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে প্রায় 350 জন যাত্রী ছিলেন বলেই জানা যাচ্ছে। একটি বিশেষ ট্রেনে তাদের সকলকে কোয়েটার ফিরিয়ে আনা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, আগামী 14ই আগস্ট পর্যন্ত জাফর এক্সপ্রেস এবং বোলান মেল বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে সেই দেশের রেল মন্ত্রক। সাম্প্রতিক সময়ে বালুচিস্তানে বারবার হামলার মুখে পড়েছে জাফর এক্সপ্রেস। গত 7ই আগস্ট বালুচিস্তানের সিবি স্টেশনের কাছেও রেল লাইনে বিস্ফোরণ হয়েছিল, তবে ট্রেন বেরিয়ে যাওয়ার পরে সেই বিস্ফোরণ হয়। তার আগে গত 4 আগস্ট বালুচিস্তানের কোলপুরের কাছে জাফর এক্সপ্রেসের চালককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। গত মার্চ মাসেই বালুচিস্তান প্রদেশেই পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলা হয়েছিল। পুরো ট্রেন কবজা করে নিয়েছিল বালুচ বিদ্রোহীরা। যে এলাকায় কবজা করা হয়েছিল সেই এলাকার 17টি সুড়ঙ্গের মধ্যে দিয়ে পেরোতে হয় জাফর এক্সপ্রেসকে। এর মধ্যে একটি হল মাশকাফ সুড়ঙ্গ। কোয়েটা থেকে 160 কিলোমিটার দূরে সিবি শহরের কাছে রয়েছে এই সুড়ঙ্গ। মার্চে এই সুড়ঙ্গের কাছেই আচমকা জাফর এক্সপ্রেসের সামনে রেলপথে বিস্ফোরণ হয়। তারপর একটি বুলেট এসে লাগে চালকের বুকে। সুড়ঙ্গের মধ্যেই থেমে যায় ট্রেনটি। ট্রেনে তখন 400 জনের বেশি যাত্রী, তাদের মধ্যে ছিলেন পাক সেনাবাহিনীর কর্মীরাও। পরে অবশ্য পাক সেনাবাহিনীর অভিযানে বালুচ বিদ্রোহী মুক্ত হয় ট্রেনটি। নিহত হন 21 জন সাধারণ মানুষজন এবং 4 জন জওয়ান। সেনা অভিযানে 33 জন বিদ্রোহীরাও প্রাণ হারান, যদিও পাকিস্তানের প্রশাসনের ওই পরিসংখ্যান অস্বীকার করেছে বালুচ বিদ্রোহীরা। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরের পর ফের যুদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান। সোমবার আরব সাগরে যুদ্ধ মহড়ায় নামছে ভারতীয় নৌসেনা। অন্যদিকে একই দিনে আরব সাগরে যুদ্ধ মহড়ায় নামছে পাক নৌসেনাও। দুই দেশের এই যুদ্ধ মহড়ার মধ্যে ব্যবধান থাকছে মাত্র 60 নটিক্যাল মাইল। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই মহড়া। রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের থেকে রফতানি করা পণ্যের ওপরে অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। কিন্তু এভাবে রাশিয়ার সঙ্গে ভারতের যোগসূত্র ছিন্ন করা কি সহজ হবে, নাকি তা আদৌ সম্ভব? রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বোঝাপড়া বহুদিনের। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো দিনই বিষয়টিকে ভালো চোখে দেখেননি। রাশিয়া থেকে তেল, অস্ত্র কেনার জন্য ভারতকে একহাত নিয়েছেন তিনি। এবার অতিরিক্ত 25% শুল্ক চাপিয়েছেন তিনি। এর ফলে ভারত থেকে আমেরিকায় রফতানি করা পণ্যের ওপরে 50% শুল্ক চাপানো হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পদক্ষেপ হল অন্যায্য, অযৌক্তিক। তাদের তরফে এও জানানো হয়েছে যে দেশবাসীর স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ করবে তারা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভও ভারতের পাশে দাঁড়িয়েছেন, জানিয়েছেন সার্বভৌম দেশের নিজের বাণিজ্যিক সহযোগী খুঁজে নেওয়ার অধিকার রয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু বলে উল্লেখ করেন। তার সঙ্গে ফোন করে কথাও হয়েছে বলে জানান তিনি। এই আবহে ভারত সফরে আসছে পুতিন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, রাশিয়ার সঙ্গে ভারতের এই বন্ধুত্ব দীর্ঘদিনের। 1960-এর দশকে চীনের সঙ্গে রাশিয়ার সংঘাত বৃদ্ধি পাওয়ার পরে দিল্লির সঙ্গে মস্কোর ঘনিষ্ঠতা আরও প্রগাঢ় হয়। সেই সময় ভারতকে 10 থেকে 20% ছাড়ে তেল বিক্রি করত রাশিয়া। বাকি দেশগুলিকে যেই দামে তেল দিত তার থেকে কম দামে তেল বিক্রি করত ভারতকে। গত কয়েক দশক ধরে রুশ অস্ত্র কিনতে ভারতের জন্য কোটি কোটি টাকা ঋণের ব্যবস্থাও করেছে মস্কো। এমনকি ভারতে তেল খুঁজতে ভূবিজ্ঞানীদের দল পাঠিয়েছিল রাশিয়া। ভারত যাতে সাইবেরিয়া থেকে অপরিশোধিত তেল কিনতে পারে সেই অনুমোদনও দিয়েছিল মস্কো। এর ফলে ভারতের অর্থ বেঁচেছিল।
1974 সালে প্রথমবার পরমাণু অস্ত্র পরীক্ষার পরে ভারতের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছিল। সেই সময়ে আরও কাছাকাছি আসে ভারত এবং রাশিয়া। দিল্লির গবেষণাকারী সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রধান হর্ষবি পন্ত বলেন, এখনো বহু ভারতীয় রাশিয়াকে ভরসাযোগ্য সহযোগী মনে করেন। অনেকেই মনে করেন আমেরিকা পাকিস্তানের প্রতি একটু বেশি সদয়। ভারতও বিভিন্ন সময়ে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে নিরপেক্ষ থেকেছে ভারত। রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার এই পদক্ষেপকে ধিক্কার জানিয়ে যে ভোট হয়েছিল তাতে বিরত ছিল দিল্লি। পাশাপাশি রাশিয়া থেকে ক্রমেই অপরিশোধিত তেল ক্রয় বৃদ্ধি করেছে। গত বছর রাশিয়া যত তেল রপ্তানি করেছে তার 3 ভাগের 1 ভাগই কিনেছে ভারত। ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। সেই সময় কম দামে রাশিয়া থেকে তেল কিনেছে ভারত। ভারতের পাশাপাশি পরিস্থিতির সুযোগ নিয়ে রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কিনেছে চীনও। ভারত রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল কিনে পেট্রোলিয়ামজাত পণ্য তৈরি করেছে। তারপরে তা বিভিন্ন দেশে বিক্রি করে মুনাফা লাভ করেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে গত 3 বছর দুই দেশের মধ্যে $6,900 কোটি বাণিজ্য হয়েছে। ভারতীয় মুদ্রায় প্রায় 6 লক্ষ কোটি টাকা। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী সদস্য সৈয়দ আকবর উদ্দিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, নিকট ভবিষ্যতে এই তেল কেনা বন্ধ করছে না ভারত, কারণ তা করলে ভারতের বাজেটে তার প্রভাব পড়ে যাবে। ডেটা এবং অ্যানালিটিক্যাল সংস্থা কেপিলারের প্রধান গবেষক সুমিত রিতলিয়া জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা এখন ভারতের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। তার প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে। শুধু তেল নয়, রাশিয়ার থেকে অস্ত্রও কেনে ভারত। ভারতের অস্ত্র ভাণ্ডারে যত অস্ত্র রয়েছে তার অর্ধেক রাশিয়ায় তৈরি। এমনকি ভারত যাতে নিজের দেশে অস্ত্র তৈরি করতে পারে সেই জন্য প্রযুক্তিগত সাহায্য করতে চেয়েছিল রাশিয়া। গত মাসে ভারতীয় নৌবাহিনী রাশিয়া থেকে কেনা রণতরী নিয়োগ করেছে। রাশিয়ার সাহায্য নিয়ে আরও 2টি রণতরী ভারত দেশেই তৈরি করছে। গবেষক সংস্থা কার্নেজি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের গবেষক অ্যাসলে জে টেলিস বলেন, অস্ত্র ভাণ্ডারে রুশ অস্ত্রের বিকল্প পেতে এখনো কয়েক দশক অপেক্ষা করতে হবে ভারতকে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবেই দক্ষিণবঙ্গে, তবে উত্তরে দুর্যোগ যেন আর থামছে না। মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। আর সেই সঙ্গে আগামী 2 দিন উত্তাল থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর। তাই মৎস্যজীবীদের সাবধান থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবেই দক্ষিণবঙ্গে, তবে উত্তরে দুর্যোগ যেন আর থামছে না। মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। আর সেই সঙ্গে আগামী 2 দিন উত্তাল থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর। তাই মৎস্যজীবীদের সাবধান থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। উত্তরের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায়। একই পূর্বাভাস বুধবারের জন্য জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি। সোমবার এবং মঙ্গলবারের জন্য সমুদ্রে কোনো সতর্কতা নেই। বুধবার এবং বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার। দমকা হাওয়ার বেগ হতে পারে 55 কিলোমিটারও। এর ফলে সমুদ্র ওই 2 দিন উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের সাবধান করা হয়েছে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া মঙ্গলবার উত্তর দিনাজপুরে, বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে 3 দিন অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যেটি 1.6 ডিগ্রি বেশি।
হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।